6 বছরের পায়েল আর 5 বছরের ছায়া, দুই বোন যাদের মা তাদের একটা ছোট্ট স্কুলে রেখে চলে যায় আর কখনো ফিরে আসে না। প্রহ্লাদ ঠাকুর আর গিরিজা ঠাকুর নামে এক বৃদ্ধ দম্পতি যারা ওই স্কুলটা চালাতেন, তারা ওই মায়ের দায়িত্বজ্ঞানহীনতায় হয়রান হয়ে যান। আজ আমরা আপনাদের দেখাবো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, ক্রাইম পেট্রোল দাস্তাক। উত্তরপ্রদেশের ছোট্ট একটা গ্রামের এক মহিলা, মনে হচ্ছিল তার স্বামীর অত্যাচারের কারণেই সে ঘর ছেড়ে চলে গেছে। সেই মহিলা তার সঙ্গে তার 2 মেয়ে, 6 বছরের পায়েল আর 5 বছরের ছায়াকে নিয়ে যায়। সেই মহিলা বিহারের একটা ছোট্ট শহরে গিয়ে পৌঁছয়, যেখানে প্রহ্লাদ ঠাকুর আর গিরিজা ঠাকুর নামে এক বৃদ্ধ দম্পতি চেতনা বিদ্যালয় নামে একটি ছোট পাঠশালা চালান। ওই মহিলা অর্থাৎ কল্পনা তিওয়ারি চান যে প্রহ্লাদ তার 2 মেয়ে পায়েল এবং ছায়াকে নিজের কাছে রেখে দিন। প্রহ্লাদ জানান যে ওরা এখানে থাকার জন্য যথেষ্টই ছোট, কিন্তু কল্পনা প্রহ্লাদকে এটা বলে রাজি করায় যে যদি ওরা বাড়িতে থাকে তাহলে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা তার বাচ্চাদের ভবিষ্যৎ ভালো হতে দেবে না। প্রহ্লাদের স্ত্রী গিরিজা, ছেলে দর্শন আর বৌমা প্রাচী প্রহ্লাদের এই সিদ্ধান্তে হয়রান হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে গিরিজা, দর্শন আর প্রাচীর পায়েল এবং ছায়াকে ভালো লাগতে শুরু করে আর তারা ওদের দুজনকে খুবই ভালোবেসে ফেলে। কিন্তু ওই দুটি মেয়ের মা কল্পনা শুধুমাত্র 1 মাসের ফিস জমা করে। সে কথা দেয় যে পরের মাসে এসে সে পুরো 1 বছরের ফি জমা করবে আর বার্থ সার্টিফিকেট এবং ভর্তি হওয়ার সমস্ত ফর্ম সে ভরে দিয়ে যাবে। কিন্তু পরের মাসে এসেও সে শুধুমাত্র 1 মাসের ফি দেয় আর 1 মাস পরে এসে ভর্তি করবে বলে আবারও কথা দিয়ে যায়। তারপর থেকে যখনই তাকে ফোন করা হয় তখনই অন্য কেউ ফোন ধরে বলে যে কল্পনা নামে কেউ এখানে থাকে না, আর তারপর ফোন একেবারে বন্ধ হয়ে যায়। 1 বছর কেটে যায়। প্রহ্লাদ শুধু এটা জানতেন যে কল্পনা উত্তরপ্রদেশের রামনের গ্রামের। এর উপর ভিত্তি করেই উনি সংবাদপত্রে বিজ্ঞাপন দেন। আশা ছিল যে সেই বিজ্ঞাপন দেখে বাচ্চার পরিবারের কেউ সামনে আসবে। একজন শিল্পপতির এই বিজ্ঞাপনের দিকে নজর যায়। উনি বাচ্চাদের পড়াশোনার জন্য ব্যবস্থা করতে চান। শিল্পপতির এই প্রজেক্টের প্রতিনিধি হরিশ শর্মা মেরঠের আদিজাপুর থেকে প্রহ্লাদকে ফোন করেন আর উনি চান যে ওনার কোম্পানি পায়েল এবং ছায়ার পড়াশোনার পুরো দায়িত্ব নিক, আর সেই জন্য 2 বোনের প্রত্যেককে 15 লাখ টাকা করে দেওয়া হবে। কবে টাকা দেওয়া হবে সেটা ঘোষণা করা হয়, কিন্তু সেই তারিখের ঠিক 1 দিন আগে কল্পনা স্কুলে চলে আসে। প্রহ্লাদ তার কাছে জানতে চায় যে সে এতদিন কেন স্কুলে আসেনি। কল্পনা জবাবে জানায় যে তার স্বামীকে মিথ্যে অপবাদে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল আর তাকে ছাড়াবার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কল্পনা আর আসে না, আবার গায়েব হয়ে যায়। কিন্তু এইবার প্রহ্লাদ তাকে দিয়ে জবরদস্তি ভর্তির ফর্ম ভরিয়ে নিয়েছিলেন, যাতে তার ঠিকানা লেখা ছিল। দর্শন আর প্রাচী কল্পনাকে খোঁজার জন্য বেরিয়ে পড়েন, কিন্তু তারা হতবাক হয়ে যায় যে রামনের গ্রামে কেউ কল্পনা বা তার 2 মেয়ে ছায়া এবং পায়েলকে চেনেই না। এই দুটি শিশুও তাদের বাড়ি এবং গ্রামের বিষয়ে বেশি কিছু জানে না। এবার তারপর বাবা, আমি এই গ্রামে এসে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ওই নামের কেউ নেই এখানে। আমার মনে হয় ওই মহিলার আগে থেকে এটাই উদ্দেশ্য ছিল, নিজের বাচ্চাদেরকে এড়িয়ে যাওয়া। তাহলে ও 1 বছর পরে এলো কেন? হয়তো ও ওই বাচ্চাদেরকে দেওয়া চেকের ব্যাপারে জেনে গিয়েছিল। হে ভগবান, এটা তো আমি ভাবিনি। আর মনে হয় এতদিনে ও এই চেক ক্যাশও করিয়ে নিয়েছে। আমরা বাচ্চাদের উপরে এর কোনো প্রভাব পড়তে দেব না। যখন ওরা মায়ের ব্যাপারে জিজ্ঞেস করবে তখন কি বলবে? দেখুন এরপর। পায়েল, ছায়া, মামুনিরা ভেতরে এসো। মামুনি, কি হয়েছে? তবে আমায় বলো। আঙ্কেল, মা কবে আসবে? আমরা আমাদের সব জামা কাপড়ও প্যাক করে নিয়েছি। মামুনি, আমার তোমাদের মায়ের সঙ্গে কথা হয়েছে। ও না কোনো কাজে ফেঁসে গেছে। জানো কি বলছিল? ওর তো তোমাদের কথা সারাক্ষণ মনে পড়ছে। ও শুধু মনে হচ্ছে ও দৌড়ে এখানে চলে আসে, কিন্তু কাজটা এমনই যে শেষই হচ্ছে না। এভাবে মন খারাপ করতে নেই মা, ও তো আসবে, অবশ্যই আসবে। আর ততদিন খুব খেলো, দৌড়ো, মজা করো, মস্তি করো, তাই না? এটা কি হলো? এরকম দাঁড়িয়ে মাথা নেড়ে হ্যাঁ বললেই হলো? হ্যাঁ, এটাকেই বলে হ্যাঁ বলা। আর তোমরা দুজন একদম দৌড়ে ক্লাসেতে। ওকে, 1 2 3। বাবা, আমি সব রকম করে খুঁজে দেখলাম, কল্পনা তিওয়ারির কোনো খোঁজ পেলাম না, আর ওর ব্যাপারে কোনো ইনফরমেশনও পাচ্ছি না। আমার তো সাহসই হচ্ছে না। কি বলবো বাচ্চাদের?
যে ওদের মা ওদের ফেলে পালিয়ে গেছে? না না, এই মুহূর্তে বাচ্চাদেরকে কিচ্ছু বলা ঠিক হবে না। না তো এমন কোনো প্রশ্ন করা উচিত হবে যাতে না ওদের মনে হয় যে মা ওদের ছেড়ে চলে গেছে। কিন্তু মা, এখন ওরা ছোট, কিন্তু পরে যখন বড় হয়ে জিজ্ঞেস করবে আমাদের যে ওর মা কোথায়, তখন কি বলবো? দুটো বাচ্চাই তো ছোট, আর আমি চাই না যে আমাদের কেউ কথাটা বলুক। বাবা, যদি আমরা ওদেরকে এইসব ব্যাপারে কিছু না বলি তো? আর তাছাড়াও ওরা প্রায় 1 বছর হলো এখানে আছে। আমি হয়তো কোনোদিনই বলতে পারবো না। আমাদের ওদের দুজনের খেয়াল রাখতে হবে, ওদের ভবিষ্যৎ তৈরি করতে হবে। আমরা চাই বা না চাই, এখন এই বাচ্চা দুটোর দায়িত্ব আমাদেরই ওপর। দিদি, মা আর কখনো ফিরে আসবে না। এমন কেন বলছিস ছায়া? মা আমাদের একটুও ভালোবাসে না। এরম বলিস না ছায়া। আঙ্কেল বললো না মায়ের কিছু কাজ পড়েছে? মায়ের সব সময় কাজ থাকে দিদি, মা আর কখনো ফিরবে না। ছায়া, খো। স্যার, মে আই কামিং? সুষমা, এসো এসো, প্লিজ বসো। থ্যাংক ইউ স্যার। বলো। আমার পায়েল আর ছায়ার ব্যাপারে আপনার সাথে কিছু জরুরি কথা আছে। আমি জানি যে ওদের অবস্থাটা কি, আর এটাও জানি যে আপনি ওদের ব্যাপারে কতটা চিন্তা করেন। ব্যাপার কি? কিছু হয়েছে নাকি? জানি না স্যার, কিন্তু আমার মনে হলো যে আপনাকে এই কথাটা বলা খুব জরুরি। আসলে তো ওরা দুজন সবার সাথে মিলেমিশেই থাকে, কিন্তু পড়াশুনোয় একটু তফাৎ ঘটেছে। মানে দুজনে পড়াশুনোয় আগের মতোই ভালো, কিন্তু দুজনের গ্রেডসে অনেক তফাৎ এসছে। দেখে তো মনে হয় উত্তরটা ওরা জানে, কিন্তু ক্লাসে চুপ করে থাকে। আমি দেখছি কি প্রবলেম হয়েছে, ওদের দুজনের সঙ্গে এই নিয়ে কথা বলে দেখছি। ওরা আমাদের কিছু বলুক আর না বলুক, কিন্তু আন্দাজ করতে পারি ওদের মনের মধ্যে কিছু চলছে। জানি না কি সব চিন্তা করে ওরা। যদি ওদের স্কুল চেঞ্জ করে দিত, হয়তো নতুন পরিবেশে একটু বদলাবে। ওদের এখানে 4 বছর হলো, ওদের মা এখানে ছেড়ে যাবার পরে হতে পারে নতুন জায়গায় পুরনো কথা ভুলতে সাহায্য হবে। হয়তো তুমি যা বলছো সেটাই ঠিক হবে, কিন্তু তুমি যাই করো একটু ভেবেচিন্তে করো। এত ছোট্ট বয়সে অনেক কিছু সহ্য করেছে ওরা। কাল বরং একবার মিরাটে হরিশবাবুর সঙ্গে কথা বলি। উনি যে ফান্ডিংটা এদের দুজনের নামে করেছিলেন, আমরা সেটা থেকেই ওদের নতুন স্কুলে ভর্তি করে দেব। আবার এটাও হতে পারে যে ওই ফাউন্ডেশনের নতুন স্কুল হয়ে গেছে, আমরা ওখানেও পাঠাতে পারি। তোকে কে বললো? কেউ বলেনি, আমি শুনেছি। কার কাছ থেকে? কুসুমের সঙ্গে কথা বলতে বলতেই শুনেছি। ও বলেছে কোন স্কুল? ও আমাকে এইটুকুই বলেছে, পায়েল আর ছায়া অন্য স্কুলে যাবে। ও যখন বলেছে তার মানে ও নিশ্চয়ই জানে। সত্যি বলছি, কিচ্ছু জানি না। পায়েল দিদি, আঙ্কেল আন্টি কি আমাদের এখান থেকে বার করে দিচ্ছে? আমরা কি খুব দুষ্টুমি করি?
হ্যালো, হরিশ শর্মা বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আগে আমি প্রহ্লাদ ঠাকুর বলছি, চেতনা বিদ্যালয় থেকে। আপনার মনে আছে আমাদের স্কুলের দুটো মেয়ে ছিল, পায়েল, ছায়া, যাদের শিক্ষার জন্য ফান্ড দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। বলুন, কেমন আছেন? আগে আমি ভালো আছি। আসলে কি হরিশবাবু, ওরা দুজন বড় হয়ে গেছে। চাইছিলাম যে ওদের কোনো ভালো স্কুলে ভর্তি করতে, আপনার অ্যালার্ট করা ফান্ড থেকে। আমার ছেলে হয়তো আপনাকে ফোন করেছিল যে ওদের মা প্রথম অ্যালার্ট করা 5 লাখ টাকা নিয়ে কোথাও চলে গেছে আর ফিরেও আসেনি। হ্যাঁ, আমার মনে আছে। হরিশবাবু, ওই ফান্ডের দ্বিতীয় কিস্তিটা পেলে বড় উপকার হতো। ওই ফান্ডের দায়িত্ব তো তখনই নতুন শিক্ষা ফাউন্ডেশনকে দিয়ে দেওয়া হয়েছিল। স্কুল চালু করা আর ফান্ড বিতরণের দায়িত্ব তো ওনাদেরই ছিল। আমার মনে হয় ওদের সাথে একবার কথা বলুন। তাছাড়া আমি আর ওই প্রজেক্টে কাজ করছি না। হরিশবাবু, ওই ফাউন্ডেশনের বা যদি তার উপর কেউ কাজ করে তার নম্বর যদি... ঠিক আছে, আপনি ধরুন, আমি দিয়ে দিচ্ছি। আপনি যে নম্বরে ফোন করেছেন তার সাথে এখন যোগাযোগ করা যাচ্ছে না। আপনি যে নম্বরে ফোন করেছেন তার সাথে এখন যোগাযোগ করা যাচ্ছে না বাবা, এই নামের ফাউন্ডেশনের কোনো ওয়েবসাইট নেই। হরিশবাবু বলছিলেন এই ফাউন্ডেশনের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। বাবা, একটা কাজ করছো না কেন? আনন্দবাবুর সাথে দেখা করো, হয়তো উনি কোনো হেল্প করতে পারেন। নমস্কার প্রহ্লাদ বাবু, কেমন আছেন? স্কুল কেমন চলছে? সব ঠিক আছে আনন্দ, শুধু একটু সাহায্য চাই তোমার। হ্যাঁ হ্যাঁ, বলুন কি করতে হবে। নতুন শিক্ষা ফাউন্ডেশন হয়েছিল, যেটা মেরঠে শুরু হয়েছিল। একটু খোঁজ দিতে পারো ভাই? উত্তরপ্রদেশের কিছু রিপোর্টারের সঙ্গে কথা বলে দেখছি, যদি কিছু জানতে পারি আপনাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ আনন্দ, বড় উপকার হবে। ওই ফাউন্ডেশন তো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, এটা তো সেই ফাউন্ডেশন যেটা শান্তি দেবী শুরু করেছিল। এই ফাউন্ডেশন তো কোনো কাজ শুরুই করেনি, যা ফান্ড দরকার ছিল সেটা জোগাড় করতেই পারেনি, তাই মাঝপথে কাজ বন্ধ হয়ে গেছে। খুবই খারাপ হয়েছে আনন্দ। ভেবেছিলাম যে পায়েল আর ছায়াকে একটা ভালো ভবিষ্যৎ দেব, আর ওদের মাও তো আর ফিরল না। পায়েল আর ছায়া বড় হচ্ছিল, আর প্রহ্লাদ এবং তার স্ত্রী গিরিজারও বয়স বাড়ছিল। ওরা এমন কোনো রাস্তা খুঁজছিলেন যাতে এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে আর ভালো হতে পারে। তারা চাইছিলেন যে ওরা যেন পুরনো স্মৃতি ভুলে গিয়ে এগিয়ে যেতে পারে। আর এই সব কিছুর মধ্যে হঠাৎই ওরা এমন একটা ধাক্কা খান যাতে তাদের জীবনে হুলস্থুলু শুরু হয়। ছায়া, 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 ছায়া। মনে হচ্ছে এটা এপিলেপসি, মানে মির্গি রোগ। আমরা কমপ্লিট টেস্ট করে দেখতে চাই। কি ধরনের টেস্ট? দেখুন, আপনাদেরকে ছায়ার ইইজি করাতে হবে, ইলেকট্রোএনসেফেলোগ্রাফি। একটা ডক্টরের রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি, উনি টেস্টটা করাবেন, ঠিক আছে? আচ্ছা। ওর কিছু ইজি করবেন, এরমই কিছু বললেন উনি। পায়েল, ও ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। আঙ্কেল আন্টি ওর খুব খেয়াল রাখবে। হ্যাঁ পায়েল, তুই একদম চিন্তা করিস না। এটা এপিলেপসি। কোনো পুরনো হিস্ট্রি আছে এই বাচ্চাটার? আই মিন, আগে কখন এরকম হয়েছিল বাচ্চাটা? সেটা বলতে পারবো না ডাক্তার, আমরা এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। মাত্র 4 বছর ধরেই ও আমাদের সঙ্গে আছে, আর তার আগে ওর যদি কিছু... স্যার, অ্যাকচুয়ালি ওই মেয়েটা আমাদের হস্টেলে থাকে। 4 বছর আগে
ওর মা ওকে আর ওর বোনকে আমাদের এখানে ফেলে রেখে চলে যায়, তারপরে আর কখনো ফিরে আসেনি। সেই জন্যই আনফর্চুনেটলি ওর মেডিকেল হিস্ট্রির ব্যাপারে আমরা কিছুই বলতে পারবো না। দেখুন, ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়। এপিলেপসি ওষুধ এবং প্রপার ডায়েট দিয়ে কন্ট্রোল করা যায়। দেখুন, এর কারণ জানাটা খুবই মুশকিল। এটা হতে পারে যে এর পেছনে কোনো ব্রেন ট্রমা কাজ করছে বা এমন কোনো জিনিস যা ওর মাথায় ঘুরছে। আমাদের ওকে হাই প্রোটিন আর লো কার্বোহাইড্রেট ডায়েটে রাখতে হবে, আর রেগুলারলি ইইজি অ্যানালিসিস আর সাইকোলজি সেশনও দিতে হবে। এই মুহূর্তে এই বাচ্চাটার প্রতি যত্ন নেওয়া খুবই জরুরি। আঙ্কেল, ছায়া, তুমি কি আমাদের অন্য স্কুলে পাঠাচ্ছ? না শোনা, এই ওষুধটা একটা লাঞ্চের পরে, লাঞ্চের পরে রেখে দাও। আর এই 1 চামচ সিরাপ এটাও ব্রেকফাস্টের পরে। একদম। আর প্রত্যেক সোমবার ডক্টর রাজনের কাছে ছায়াকে নিয়ে যেতে হবে। আকুপাঞ্চার থেরাপির জন্য মানডে যেতে হবে, আর সাইকোলজিক্যাল সেশনের জন্য ওয়েডনেসডে ফ্রাইডে। ঠিক আছে। ঠিক আছে। শোনো, পায়েল একা কি করে ছায়ার খেয়াল রাখবে? ও তো ছোট্ট, আর তাছাড়া ছায়াকে সময় মতো ওষুধ খাওয়ানোটাও খুব জরুরি। হ্যাঁ বাবা, আর এর মাঝে যদি ছায়ার আরও একবার অ্যাটাক হয় তাহলে পায়েল একলা কি করে ওকে সামলাবে? এই জন্যই আমি ভাবছিলাম কি, আমরা যদি ওদের দুজনকে এখানে নিয়ে আসি। বাড়িতে একটা ঘর খালিও পড়ে আছে, দুজনে এখানে থাকলে ছায়াকে খেয়াল রাখার সুবিধেও হবে। এই আইডিয়া তো খুব ভালো। দেখি ওদের সঙ্গে কথা বলে। পায়েল ওখানে, আমি, তোমাদের আন্টি, দাদা, দিদি একসাথে থাকবো, আর তোমাদের ভালো করে দেখাশোনা করতে পারবো। তোমরা যদি একটু ভেবে দেখো তো আমাদের কাছে থাকবে। ছায়া, এটা তোমার আলমারি, আর পায়েল তোমার সব জিনিস এখানে রাখবে, ঠিক আছে? চলো, কিন্তু মনে থাকে যেন স্কুলের সময় কিন্তু সেই একই। দুই একে দুই, 2 দুগুণে 4, দুই দুগুণে চার। আন্টি, দিদি, ছায়া, ছায়া, বৌমা তাড়াতাড়ি যাও, নিয়ে এসো। যাও যাও যাও। BOY বয়। BOY বয়। 2 বছর কেটে যায়, কিন্তু এখনো পর্যন্ত তার মা বা তার পরিবারের কোনো সদস্য তাদের ব্যাপারে খোঁজ নিতে আসেনি। প্রহ্লাদ আর গিরিজা এখন প্রকৃতপক্ষেই তাদের অভিভাবক হয়ে গিয়েছিলেন, কিন্তু তবু ওরা চাইতেন এই মেয়ে দুটো যেন একটা পরিবার পায়, মা বাবা পায় যারা ওদের আশ্রয় দেবেন, সন্তানের মতো মানুষ করবেন। ছায়ার চিকিৎসা ভালোভাবে হচ্ছে, আর ট্রিটমেন্টেও কাজ হচ্ছে। হ্যাঁ, সে আপনি আর আপনার স্ত্রী ওদেরকে যত্ন করে রেখেছেন বলে তো তাই। এটুকু তো করতেই হয় আনন্দ। কিন্তু আপনাকে একটা কথা বলবার আছে, যেভাবেই হোক আপনি ওদের মা বাবাকে খুঁজে বার করুন। আনন্দ খুব ভালো করেই জানো তো, ওর বাপ মাকে খোঁজার জন্য কোনো চেষ্টাই ছাড়িনি। আমি বুঝতে পারছি প্রহ্লাদ বাবু, কিন্তু সত্যি তো এটাই যে এই বাচ্চা দুটো আপনাদের নয়। ধরুন কাল যদি কেউ একটা কথা তোলে, আপনি তো মানুষদের বোঝেন, আপনি একটা কাজ করুন না, বাচ্চা দুটোকে দত্তক নেওয়ার ব্যাপারটা ভাবুন। এই ব্যাপারে তো কখনো ভাবিনি।
কথাটা খারাপ বলনি, কিন্তু এসব করব কি করে? এখানকার চাইল্ড কেয়ার কমিটির কোঅর্ডিনেটরকে আমি খুব ভালো করে চিনি। আপনি যদি বলেন আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ব্যাস, তুমি শুধু একটু তাড়াতাড়ি দেখা করাও, বাচ্চা দুটোর জন্য খুব ভালো হবে। বাবা, আমার মনে হয় আনন্দবাবু ঠিকই বলছেন। চাইল্ড কেয়ার কমিটির কোঅর্ডিনেটর তেজস্বিনীর সঙ্গে কাল আমি দেখা করব, কথাও বলবো। পায়েল দিদি, আমি খেয়ে নেব, আগে একটা তো খেতে দে। হ্যাঁ হ্যাঁ, তুই ধীরে ধীরে খা, আমি দাঁড়িয়ে আছি। সামনে যেন দাঁড়িয়ে আছে পুলিশ হয়, আমায় ভয় দেখাস না। আমি এই জন্য দাঁড়িয়ে আছি যে তুই বাথরুমে গিয়ে ওষুধটা ফেলে না দিস। খেয়ে নিয়েছি, হয়েছে? এখন পেটের ভেতর ঢুকে দেখে নে, ওখানেই আছে। বেশি স্মার্ট হোস না, না হলে আমি সেটাও করে দেখবো। আচ্ছা আচ্ছা। আপনার স্কুলের ব্যাপারে আমি অনেক শুনেছি, আপনি খুব ভালো কাজ করছেন। আমি তো সেটাই করছি ম্যাডাম, যাতে ওরা ভালো থাকে। ওই বাচ্চা দুটো যদি মাথার উপরে ছাদ পায় তো সব থেকে খুশি আমি হব। তোমাদের আঙ্কেল তোমাদের ব্যাপারে অনেক কিছু বলেছেন। উনি চান তোমাদের দুজনেই সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে উঠুক। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা খুব ভালো একটা পরিবার পাবে। পায়েল দিদি, আমরা ওদের সঙ্গে কেন দেখা করব? জানি না, চল। ওই তো এসে গেছে। পায়েল ছায়া, এই যে ইনি হলেন রতন মিশ্র আর উনি গার্গী মিশ্র, ওরা তোমাদের দেখতে এসেছেন। শোনা, এদিকে এসো। দেখো শোনা, ওনারা তোমাদেরকে দত্তক নিতে চান, তোমাদের দুজনের বাবা মা হতে চান। কিন্তু যদি তোমাদের পছন্দ হয় তবেই এদের সঙ্গে তোমরা দেখা করো, এদের সঙ্গে কথা বলো, এদের সঙ্গে সময় কাটাও, ঠিক আছে? আরে মেয়ে দুটো কোথায়? আমি দুবার ডেকেছি ওদের, কিন্তু ওরা সাড়া দেয়নি। পায়েল, ছায়া, ডিনার রেডি, তাড়াতাড়ি এসো। দেখো, প্রাচী দিদি তোমাদের জন্য ফেভারিট ডাল বানিয়েছে। পায়েল শোনা। আচ্ছা তুমি বসো, আমি দেখছি। তোমরা শুরু করো। ছায়া, পায়েল, মামনি খাবার দেওয়া হয়েছে, চলো। মামনি, কি হয়েছে? তোমরা খেতে যাবে না? আঙ্কেল, আপনি আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে চান না? না শোনা, এরকম কেন বলছো? তাহলে আঙ্কেল, ওরা যারা এসেছিল এই জন্যই না, যাতে আপনি ওদের সাথে আমাদের পাঠিয়ে দিতে পারেন? এমনি এমনি পাঠিয়ে দেব? পায়েল, ওরা তোমাদের দত্তক নিতে চান, বাড়ি নিয়ে যাবেন, নিজেদের সন্তানের মতো তোমাদের খেয়াল রাখবেন, বাবা মায়ের মতো ভালোবাসবেন। আঙ্কেল আন্টি আর আপনিও তো আমাদের ভালোবাসেন। আমরা অন্য কারোর বাড়ি যেতে চাই না, আমরা এখানেই থাকতে চাই আপনাদের কাছে। আমরা দুজন তো বুড়ো হয়ে গেছি, তোমরা দুজন ছোট এখনো,
তোমাদের এমন কাউকে প্রয়োজন যে অনেক দিন ধরে খুব ভালো করে তোমাদের খেয়াল রাখতে পারবে, তোমাদের যা দরকার তাই এনে দেবে। কিন্তু আঙ্কেল, আমরা এখানেই ভালো আছি, আমাদের আর কিচ্ছু চাই না। আঙ্কেল, আমরা আপনাদের কখনো বিরক্ত করব না, আপনার খুব খেয়াল রাখবো। আর আর আমি একাই ছায়ার খেয়াল রাখবো। কিন্তু আঙ্কেল প্লিজ, আপনি আমাদের এখান থেকে অন্য কোথাও পাঠাবেন না প্লিজ। হ্যাঁ আঙ্কেল, আমাদের আর কোথাও পাঠাবেন না প্লিজ। মামনি, আমার ইচ্ছে ছিল না তোমাদের দূরে পাঠানোর, আমি তো সেটাই করছি যাতে তোমরা খুব ভালো থাকো। আঙ্কেল, আমাদের শুধু আন্টি আর আপনাকে চাই। আপনারা দুজন আমাদের অনেক ভালোবাসেন, তাই না? আমরাও আপনাদের দুজনকে খুব ভালোবাসবো, কিন্তু প্লিজ আমাদের এখান থেকে পাঠাবেন না। আমি ওদের জন্য নানা চিন্তায় আর ঝামেলায় এটা তো একদম ভুলেই গিয়েছিলাম যে পায়েল আর ছায়া আমাদেরই ওদের পরিবার, নিজেদের বাবা মা বলে ভেবে নিয়েছে। কবে থেকেই তো আমাদের বুক জুড়ে বসেছে, এখন ওদের নিয়েই তো আমাদের সংসার। আমি আগে কখনো বলিনি। আচ্ছা, আমরা কি বাচ্চাদেরকে ছাড়া থাকতে পারবো? আমি শুধু এটাই ভাবতাম যে কি করে ওদের ভবিষ্যৎ করব, কিন্তু কখন যেন ওরা আমাদের নিজেদেরই সন্তান হয়ে গেছে। পরিস্থিতি যখন অনেকটাই সামনে গিয়েছিল, যখন সবাই এই পরিস্থিতিটাকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখনই এমন কিছু ঘটে যায় যা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। এমন কিছু ঘটে গেল যা শুধু অতীতকে নিয়েই নয়, ভবিষ্যৎকে নিয়েও প্রশ্ন তুলতে শুরু করলো। ঘরের চার দেওয়ালের মধ্যেই থাকবে, বুঝেছ? বাচ্চাগুলোর দিকে খেয়াল রেখো। বলুন। বলছি, এটা প্রহ্লাদ ঠাকুরের বাড়ি? আগে হ্যাঁ। আপনি? আগে আমার নাম রাজেশ তেওয়ারি, আমি পায়েল আর ছায়া তেওয়ারির বাবা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আগে আমার নাম রাজেশ তেওয়ারি, আমি পায়েল আর ছায়া তেওয়ারির বাবা। পায়েল, ছায়া, দেখো আমি তোমাদের বাবা। তোমাদের মনে আছে? তোমাদেরকে আমি রোজ মাঠে খেলতে নিয়ে যেতাম, গাছে টাঙানো দোলনায় দোল খাওয়াতাম। দেখো, আমি তোমাদের বাবা। শেষে এরকম দিন দেখতে হলো। আমার নিজের মেয়েরাই আমাকে আজ চিনতে পারছে না। বৌমা, তুমি ওদের দুজনকে ভেতরে নিয়ে যাও। তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি চাইল্ড কেয়ার কমিটির আধিকারিককে ডেকে পাঠিয়েছি। আমরা কেউ তোমাকে চিনি না, এত বছর বাদে হঠাৎ
তুমি এখানে এসে নিজেকে ওদের দুজনের বাবা বলে দাবি করছো? আমার তো মাথায় কিছু আসছে না। এখন আর আমি আপনাকে কি করে বোঝাবো? এনারা আমার দাদা বৌদি, ওনারা বলতে পারবেন আমার সাথে কি হয়েছিল। দেখুন, আর কিছুক্ষণের মধ্যে তেজস্বিনী দেবী এখানে আসছেন, সেটাই ভালো হবে আপনি ওনার সামনে সবকিছু খুলে বলবেন। এই ছবিগুলোই আপনাকে বলে দেবে যে এরা আমারই মেয়ে। এটাই ওদের ছোটবেলার ছবি, আর এই ওদের মা কল্পনা। কল্পনা? বাবু, এই মহিলা কল্পনা নয়, সুরেখা। একেবারে মিথ্যেবাদী আর খারাপ মহিলা। রাজেশবাবু, ইনি তো ওদের মা, আর বাচ্চাদের নিয়ে ওই তো এসেছিল আমার কাছে। এর মধ্যে না রয়েছে লজ্জা, না রয়েছে মমতা। এর অন্য কারুর সাথে সম্পর্ক ছিল, তাই ওর বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমি ভাবলাম যে এইসব করলে লোকে আমার ওপরেই আঙুল তুলবে, আমার বাড়ির লোক সমাজে মুখ দেখাতে পারবে না। তাই ওকে বলেছিলাম কোনোদিন বাড়ির বাইরে পা রাখবে না। আমি বাইরে থেকে ছিটকিনি লাগাইনি, তার মানে এই নয় তুমি যেখানে সেখানে ঘুরে বেড়াবে, ঘরের চার দেওয়ালের মধ্যেই থাকবে, বুঝেছো? এত কিছু বলেও ও শোধরায়নি। আর না ওই লোকটার সাথে ও সম্পর্ক ভেঙেছে, উল্টে তো আমাকে মারবারও চেষ্টা করেছিল। এটা কোনো কল্পনার নাম্বার নয়। রাস্তার কাটা এবার শেষ, চলো বেরোই এখান থেকে। কিন্তু এত বছর আপনি আপনার বাচ্চাদেরকে খুঁজতে আসেননি কেন? অনেক পরে জানতে পারি যে ক্ষেতের মধ্যে ও রক্তাক্ত হয়ে পড়ে আছে। আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই। ওর মাথায় বড় আঘাত লেগেছিল, কিছুদিন পর্যন্ত জ্ঞানে ছিল, তারপর কোমায় চলে গিয়েছিল। 6 বছর পরে আমি জ্ঞান ফিরে পাই, কিন্তু নতুন করে জীবন শুরু করতে সময় লেগে গেল। আমি তো এইটুকুও জানতাম না যে আমার মেয়েরা কোথায়। তাহলে আপনি কোথা থেকে জানতে পারলেন যে বাচ্চারা এখানে আছে? আমি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছিলাম যদি কেউ কিছু বলতে পারে। তারপর একজনকে পেলাম যে কাগজে কিছু পড়েছিল, ওর চেতনা বিদ্যালয়ের ব্যাপারে কিছু মনে ছিল, আর কিছু পায়েল আর ছায়ার ব্যাপারে। আমি তো জানতাম না যে ওদেরকে এখানে পাবো। তবু আমি এখানে চলে এলাম এই আশা নিয়ে যে যদি আমার 2 মেয়ে পায়েল আর ছায়াকে এখানে পেয়ে যাই। এই যে দেখুন, এই মেয়েদের জন্মের প্রমাণপত্র। এত দিন ধরে তো এটাই আমি চেয়েছিলাম। এখন বুঝতে পারছি ওদের মা সার্টিফিকেট কেন আনতে পারেনি। কোথা থেকে দিত? বাড়িতে পা রাখার মতো মুখই ছিল না। আমরা ওদের মাকে খোঁজবার অনেক চেষ্টা করেছি। ও শুধু আমাকে বলেছিল যে ওর নাম কল্পনা আর ও রামদেরপুরের অধিবাসী। আরে আমরা তো ওখানে কোনোদিন যাইনি। আরে আমরা তো এইখানে পাশের গ্রামেই থাকি। রাজেশবাবু, চলুন মেনেই নিলাম এরা আপনার সন্তান। তবু কিছু বিষয় থাকে যা আমাদের খোঁজ নিতে হবে, যেমন আপনার কোমায় চলে যাওয়ার ব্যাপারটা সত্যি কিনা, আর এই বাচ্চাদের বার্থ সার্টিফিকেট ওটাও আসল কিনা। একবার চাইল্ড কেয়ার কমিটি নিশ্চিত হোক যে আপনি ওদের বাবা,
তাহলে বাচ্চার দায়িত্ব আপনাকে দিয়ে দেব। যদি আপনার বিশ্বাস না হয় তো আপনি ওই ওই টেস্ট করাতে পারেন। কি যেন বলে ওটাকে? ডিএনএ টেস্ট। আগে হ্যাঁ, ওটাই। যদি দরকার পড়ে আমরা সেটাও করাবো। আন্টি, দিদি, আমরা ওই লোকটার সাথে যাব না। আমাদের বাবার কথা মনে নেই, আমাদের কিচ্ছু মনে নেই আন্টি। সোনা, তোমাদেরকে পাঠাতে আমরা কেউ চাইছি না, কিন্তু উনি যদি সত্যি তোমাদের বাবা হন তাহলে আমরা কেউই আটকাতে পারবো না। ভাগ্যে যা লেখা আছে তা তো হবেই। আমার যতটুকু করবার কথা তা করবই। যদি ও সত্যি বাচ্চাদের বাবা হয় তবে অবশ্যই ওর অধিকার আছে। আমি শুধু লেখাপড়ার দায়িত্ব নেব, যাতে ওদের আগামী দিনগুলো সুন্দর হয়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ও মিথ্যে কথা বলেনি। ও সত্যিই 6 বছর কোমায় ছিল। ও যে আমাদের হসপিটালের অ্যাড্রেস দিয়েছিল, আমি ওখানে গিয়ে খোঁজ নিয়েছি। আমি সমস্ত রেকর্ড চেক করেছি। বার্থ সার্টিফিকেট আসল। আর আমি তো ওর স্ত্রীর সম্পর্কেও খোঁজ খবর নিয়েছি। ও ঠিকই বলেছে, ওই মহিলার নাম সুরেখা। আর ওর বাবা মা কয়েকটা গ্রাম পরেই থাকে। আর ওর প্রতিবেশীরা পায়েল আর ছায়ার ব্যাপারে সব কিছুই জানে। কিন্তু এই সুরেখা ওরফে কল্পনা, প্রতিবেশীরা অনেক বছর ধরেই ওকে দেখেনি। এর মানে হলো ওদের দুজনকে ওদের বাবার সঙ্গে যেতে হবে। আগে হ্যাঁ। এই নিন চা, নিন না। বাচ্চারা রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মামনি, উনি হলেন তোমাদের বাবা। আমরা চাই বা না চাই ওর সঙ্গেই তোমাদের যেতে হবে। যা হয়েছে তাতে ওনার কোনো দোষ নেই। উনি তোমাদের খুব ভালোবাসেন। যদি এসব না হতো তাহলে উনি তোমাদের খুব খেয়াল রাখতেন। না আঙ্কেল, আমরা এখান থেকে কোথাও যাব না। হ্যাঁ আঙ্কেল, আমরা যাব না। ছায়া, না আন্টি, আমাদের এখান থেকে দূরে পাঠাবেন না আন্টি, প্লিজ প্লিজ আন্টি প্লিজ। আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই, প্লিজ আন্টি। আমাদের কাউকে কোথাও পাঠাবেন না, প্লিজ আন্টি, প্লিজ প্লিজ।
আমরা ওদের বুঝিয়ে উঠতে পারলাম না। আমরা বোধহয় একটু বেশি আঁকড়ে ধরেছি ওদের। আপনি চেষ্টা করুন, যদি আপনার কথা শোনে। ঠিক আছে। রাজেশবাবু, আমি বুঝতে পারছি না যে আমি ওদেরকে কিভাবে বোঝাবো। একবার আপনি কথা বলে দেখুন। আমি আর কি কথা বলবো ওদের সাথে? সেটাই যেটা আমরা ওদের বলতে পারছি না। আমরা ওদের জবরদস্তি বাড়ি থেকে বার করতে পারি না। এত বছর ধরে ওরা আমাদের সন্তানের মতন রয়েছে, আমাদের স্কুলে পড়েছে। আমরা ওদের এখান থেকে যাওয়ার কথা কি করে বলবো? তাহলে আমি বা ওদের এই কথা কিভাবে বলবো? ওরা তো আমাকে চিনতেও পারছে না। আমি ওদের জন্মাতে দেখেছি, হাঁটতে শিখতে দেখেছি, খেলা করতে দেখেছি। আমি তো কোনোদিন ভাবিনি যে এরকম কিছু একটা হবে। এতে না আমার কোনো দোষ আছে, না আপনাদের। এতদিন ধরে তো আমি জানতামই না ওরা দুজন কোথায় আছে, কি অবস্থায় রয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি যে ওরা আপনাদেরকেই বাবা মা ভেবে নিয়েছে। এটাই ওদের বাড়ি। ওরা যদি খুশি থাকে তো আমিও খুশি। ওরা যদি আমার সাথে না আসতে চায় তো এতে ওদের কি দোষ আছে বলুন? একবার ওরা ঘর ছাড়া হয়েছে, আবার ওরা ঘর ছাড়া হোক আমি চাই না। আপনারাই ওদের পরিবার, এখানেই ওদের থাকতে দিন। ব্যাস, আপনার কাছে শুধু দুটো অনুরোধ করব। আমাকে কখনো সখনো ওদের সঙ্গে দেখা করতে দেবেন, আর কখনো যদি ওদের মা ফিরে আসে ওদেরকে ওর হাতে তুলে দেবেন না। ও কোনোদিনই মেয়ে দুটোকে ভালোবাসেনি। পায়েল আর ছায়া এখনও প্রহ্লাদ, গিরিজা, দর্শন আর প্রাচীর সঙ্গেই থাকে। প্রহ্লাদ আর গিরিজা খুবই স্নেহের সঙ্গে পায়েল আর ছায়াকে মানুষ করছেন। পায়েল বড় হয়ে ডাক্তার হতে চায় যাতে ছায়ার ট্রিটমেন্ট করতে পারে। ক্রাইম পেট্রোল প্রহ্লাদ ঠাকুর আর তার পরিবারকে কুর্নিশ জানায়। ওনারা যা করেছেন সেটা হয়তো ওনাদের কাছে সাধারণ, কিন্তু আমাদের সবার কাছে বিশেষ কিছু, কারণ এরকম সততা আর নিষ্ঠার প্রয়োজন আমাদের সবার রয়েছে। যখনই কোথাও কিছু খারাপ ঘটে সেই সঙ্গে ভালোও কিছু হয়, তার মধ্যে থেকে আমরা কি বেছে নেব সেটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। খারাপ যদি আমাদের ভয় দেখাতে পারে, হুমকি দিতে পারে, চোখ বন্ধ করে ফেলতে বাধ্য করতে পারে, তাহলে আমরা কেন ভালোটা আঁকড়ে ধরবো না? কেন ভালো কিছু করব না?
আসুন ভালো কিছু করি আর এই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাই। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর এটা জিজ্ঞেস করবেন না যে আমরাই কেন ভালো হতে যাব, বরং নিজের থেকেই ভালো কাজ করতে শুরু করুন আর তাকে সব দিকে ছড়িয়ে দিন। জয় হিন্দ।